থ্যাংক ইউ। এতবার থ্যাংক ইউ বলছি তার কারণ আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের আরেকটি নতুন পেজ নিয়ে, পেজ নম্বর 394। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রশ্নের মাঝে মাঝে আমি তোমাদের কিছু প্রশ্ন রাখবো, তোমরা উত্তর দেবে এবং আগের বারের মতোই তোমরা সঙ্গে লাইক দেবে ভিডিওটা, এবং অবশ্যই যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর ঘন্টাটি বাজিয়ে দেবে, যাতে পরের ভিডিওটা আরও ইনফরমেটিভ হয়। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ তোমার একটা শেয়ার আমার একটা ভিডিওর আরও শক্তি বাড়িয়ে দেয়। চলো দেরি না করে চলে আসি প্রশ্নতে সরাসরি। পেজ নম্বর 394। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা কি? বারবার আমরা এখান থেকে প্রশ্ন পাচ্ছি। অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শেষ সীমা হচ্ছে কি হবে? প্রথম অপশানে কি রয়েছে? পর্বত। পর্বত একটা উঁচু জায়গা, দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, তাহলে কি হচ্ছে? এটা হবে না। দ্বিতীয় অপশানে কি রয়েছে? সমুদ্রপৃষ্ঠ, ক্ষয়ে ক্ষয়ে শেষ সীমা। তৃতীয়তে রয়েছে কি? মালভূমি এবং সমভূমি। অপশানগুলোকে বোঝার জন্য তোমাদের ছবির আকারে এনেছি। প্রত্যেকটা অপশানের ক্ষেত্রে পর্বত হচ্ছে না, সমুদ্রপৃষ্ঠ ক্ষয়তে ক্ষয়তে কোথায় শেষ হবে? সমুদ্রপৃষ্ঠই হবে। সমুদ্রপৃষ্ঠ হবে ক্ষয়ের শেষ সীমা, কারণ এই সব সি লেভেল, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটাতে এটা হচ্ছে সব থেকে নিচু জায়গা বলা যেতে পারে ক্ষয়ের। এরপর থেকে আর ক্ষয় না, সমুদ্রতল থেকে আমাদের উচ্চতা ধরা হয়। এরপর এখানে অপশনগুলো মালভূমি হবে না, কারণ এ আরো ক্ষইতে চায়। সমভূমি হচ্ছে যে মানছি সমান, কিন্তু সমুদ্রতল থেকে সেটা সামান্য উঁচুতে অবস্থান করে। তোমরা তোমাদের জায়গাটি কত উঁচু অবশ্যই কমেন্টে জানাবে। এবং কোথায় পাবে? রেলওয়ে প্ল্যাটফর্মের যে বোর্ড আছে, যেখানে তোমাদের স্টেশনের নাম লেখা আছে, তার নিচে কিন্তু তোমার জায়গাটি সমুদ্র সমতল থেকে কতটা উঁচুতে তোমরা দেখতে সেখানে পাবে। চলে আসছি পরের প্রশ্নে। তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ নয় কোনটি? অর্থাৎ বদ্বীপের সামনের অংশটা সরু নয় কোনটি বলছে। অপশন প্রথমে আছে কয়ে এব্রো নদীর বদ্বীপ, ক্ষয়ে পো নদীর বদ্বীপ, তারপর গয়ে আছে টাইবার নদীর বদ্বীপ, এবং ঘয়ে রয়েছে সুবর্ণরেখা নদীর বদ্বীপ। তো এব্রো নদীর বদ্বীপের ছবিটা দেখো, হ্যাঁ এটিও তীক্ষ্ণ। পো নদীর যে বদ্বীপটা রয়েছে, যে এই জায়গাটা অংশটা করে, সেটাও কিন্তু তীক্ষ্ণ। টাইবার নদীরও দেখতে পাচ্ছ বদ্বীপ হচ্ছে, সামনের অংশটা তীক্ষ্ণ। শুধু সুবর্ণরেখার নদী যেটা আছে বদ্বীপ, সেটা সামনের অংশ তীক্ষ্ণ নয়। আমাকে নয় জানতে চেয়েছে, সুবর্ণরেখা অ্যান্সার হবে। এটা সুবর্ণরেখার ছবি। প্রত্যেকটা ছবি ভালো করে দেখবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে। আচ্ছা, তোমাদের জন্য বলেছি প্রশ্নের মাঝে মাঝে কিছু ইনফরমেটিভ জিনিস থাকবে যেগুলি তোমাদের পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট। তার প্রথম পার্টটা রয়েছে বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা। বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা বিভাজিকা কি হবে? মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। ষষ্ঠ ঘাতের সূত্র কে প্রদান করেন? ঠিক আছে, হপকিন্স, বিজ্ঞানীর নাম হপকিন্স। অর্থাৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ বাড়ে, তাহলে ক্ষয়ের কাজটা 6 গুণ, অর্থাৎ ষষ্ঠ ঘাত 2⁶ হারে বেড়ে যাবে। চীনের ইয়াংসি কিয়াং নদীর ইচাং গিরিখাত, গিরিখাতের নামটা খুব সুন্দর, ইচাং। ইচাং গিরিখাত পৃথিবীর দীর্ঘতম গিরিখাত। আর কর্ণাটকের ভারাহি নদীর কুঞ্চিকল, কি নাম বললাম? কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। এইগুলো আমরা বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে বারবার রিপিট পাচ্ছি বলে এনেছি এই 4টে জিনিস। কর্ণাটক ভারাহি নদীর কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, এটা হচ্ছে যে কুঞ্চিকল ডবল স্টেপার। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের নৈশদ্যুতি মেঘ, আগের দিন যেটা বলেছিলাম সুক্তি বা মুক্তি মেঘ, ঠিক আছে, কোন স্তরে দেখতে পাওয়া যায়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। কি হবে উত্তর? স্ট্র্যাটোস্ফিয়ার। একে শান্ত মণ্ডল বলে। কি বলে? শান্ত মণ্ডল। একে কি বলে? শান্ত মণ্ডল বলে। অপশন খ যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এখানে কিন্তু আরেকটা জিনিস অবস্থান করছে, সেটা হচ্ছে আয়ন। এরই মধ্যেই থাকে আয়ন মণ্ডল, আলাদা করেও থাকতে পারে, মূল এরই ভাগ হচ্ছে আয়ন মণ্ডল। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কি প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আচ্ছা, তারপরে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে শীতলতম স্তর। এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। শীতলতম স্তর, এখানেই উল্কাপিণ্ড এসে তার শেষ
হয়ে যায় উল্কাপিণ্ড। এক্সোস্ফিয়ার হচ্ছে সব থেকে বাইরের স্তর। নেক্সট তোমাদের জন্য প্রশ্ন, এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, অবশ্যই জানাবে। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে প্রথম দেশের নাম কি? গ্রিনহাউস যে গ্যাস, যেমন CO2, CH4, এগুলোতে প্রথম কে? তোমাদের জন্য প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে অবশ্যই, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। নেক্সট, বালিময় মরুভূমিকে সাহারায় কি বলে? এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, লিখে রাখো একেবারে। বালিময় মরুভূমিকে সাহারায় কি বলে? তো চারটে অপশনকে দেখি, ছবিগুলো তোমাদের জন্য এনেছি, ভালো করে ছবিটাও মিলিয়ে দেখবে। প্রথমে আছে কুম, তারপরে রেগ, তারপরে আছে আর্গ, তারপরে আছে হামাদা। তাহলে কুম, রেগ, আর্গ, হামাদার মধ্যে কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার হবে আর্গ। বালিময়, শুধু চারিদিকে বালি আর বালি, এই বালির যে মরুভূমি, সেই বালির মরুভূমিকে সাহারায় কি বলে? আর্গ বলে। আর এইরকমই টাইপের মাঝে মধ্যে কিন্তু বালিয়াড়ি থাকতে পারে, সেই জায়গাটাকে বলা হয় কুম। রেগে কি হয়? নুড়ি পাথর থাকবে, আর হামাদা তো নুড়ি পাথর যুক্ত জায়গা থাকবে। তো আমরা একটু পরের স্লাইডে দেখে নিচ্ছি পুরো জায়গাটা, এগুলোকে একদম খাতায় নোট ডাউন রেখে দেবে। সবসময় ভিডিও হয়তো এদিক ওদিক নাও পেতে পারো, খাতাতে লিখবে, বাবু খাটবে। হামাদা কি লেখা রয়েছে? উন্মুক্ত শিলা বা পাথুরে মরুভূমি। রেগ, নুড়ি পাথর বা কাঁকরপূর্ণ মরুভূমি। আর্গ, বিশাল বালির স্তূপ বা সাগর। কুম, বালুকাময় মরুভূমি, তুর্কি শব্দ। অর্থাৎ হামাদা, রেগ, আর্গ আর কুমের মধ্যে কনফিউজ যাতে না লাগে তার জন্য এটা এনেছি, নোট ডাউন করবে, তোমাদের জন্যই এত সব। ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত কোনটি? চারটি স্রোত দেওয়া রয়েছে, চারটি স্রোতই আমি এনেছি এখানে দেখো। কেনারি স্রোত, কুরোশীয় স্রোত, সোমালি স্রোত, ইরমিঙ্গা স্রোত। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম বলেছে। যাদের স্রোত সম্পর্কে সামান্য আইডিয়া আছে তারা বুঝবে ভারত মহাসাগরের স্রোত বলেছে, তার দেখার দরকার নেই। কি হবে? সোমালি স্রোত। কোনটা? আমি এখানে দাগ টানছি, ভারত মহাসাগরের এই যে স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত, এটা হচ্ছে সোমালি স্রোত। এছাড়া বাকিগুলো একটু দেখে রাখি। কেনারি স্রোত, এই জায়গাটা হচ্ছে কেনারি দ্বীপপুঞ্জ, এর পাশ দিয়ে যে স্রোতটা গেছে সেটা কেনারি স্রোত, এটা হবে না ভারত মহাসাগরের স্রোত। কুরোশীয় স্রোত, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে জাপান, জাপানের পাশ দিয়ে যে স্রোতটা গেছে এটা হচ্ছে কুরোশীয় স্রোত, জাপানের স্রোত বলা যায় অনেক সময়। ইরমিঙ্গা স্রোত কোনটা? না এই যে ইরমিঙ্গা স্রোত, দেখো ভালো করে লক্ষ্য করো, এখান দিয়ে উঠেছে। আচ্ছা, এর উপরে জায়গাটা এরকম, যে এখানে একটা এরকম রয়েছে, স্রোতটা তিন ভাগে ভাগ হয়েছে। আর একটা ভাগ কি হয়েছে, উপরে যে অংশটা রয়েছে গ্রিনল্যান্ড, তার সাইড দিয়ে বেঁকে গেছে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইরমিঙ্গা স্রোত। কি হচ্ছে? ইরমিঙ্গা স্রোত, এইখানে ছবিতে আসেনি, এর উপরে আছে জায়গাটা, ইরমিঙ্গা স্রোত এটা। তাহলে এটাও আমাদের হবে না, কারণ এটা আমাদের ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায় না। অ্যান্সার হবে সোমালি স্রোত, অ্যান্সার হবে সোমালি স্রোত। এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ ভারত থেকে ইনফরমেশন দেওয়া আছে, একটা না একটা লাইন পড়ছে, দেখো সীমান্ত রেখার নাম র্যাডক্লিফ লাইন, একেবারে খাতার মধ্যে লিখে নেবে। র্যাডক্লিফ লাইন কাদের মধ্যে রয়েছে? সীমান্তের রেখা ভারত এবং পাকিস্তানের মধ্যে। ডুরান্ড বা ডিউরান্ড লাইন, ডুরান্ডও বলতে পারো, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে। ম্যাকমোহন লাইন ভারত, চীন, অরুণাচল প্রদেশ সীমান্তে রয়েছে। আচ্ছা, 24তম প্যারালাল লাইন ভারত পাকিস্তান, ঠিক আছে, যাকে এসআইয়ের ক্রিক অঞ্চল বলা হয়। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান কাশ্মীর, LOC। লাইন অফ অ্যাকচুয়াল, LAC, ভারত এবং চীনের মধ্যে রয়েছে। এই লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে তখন তাকে কি বলে? তোমরা একবার হিসাব করে দেখো, ABTA টেস্ট পেপারে এরকম জাতীয় প্রশ্ন কতবার পড়ছে, কতবার আছে। দেখো চারটে অপশনের একটা আছে সংযোগ। সংযোগ কখন হয়? না সংযোগ আমি আগের পেজে বলেছিলাম নোট ডাউন করে রাখতে, তোমরা অবশ্যই করেছো, জানি তোমরা ভালো খুব। তাই সংযোগে কি হবে? সংযোগ হচ্ছে অমাবস্যায় হয়, অমাবস্যায় হয়, তাই না? আচ্ছা, তারপরে প্রতিযোগ, এদিকে গয়ে প্রতিযোগ আছে, সেটা কি হয়? পূর্ণিমা হয়। আচ্ছা, সংযোগ প্রতিযোগ হলো। এবার রয়েছে অ্যাপোজি আর পেরিজি। আমার প্রশ্নটা কি বলেছে না, পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুই পাশে চাঁদ, এই দূরত্ব অবস্থান হচ্ছেই না। অ্যাপোজি পেরিজি কি আমি অনেকবার বলেছি, কাছে এবং দূরের দূরত্ব পৃথিবী চাঁদের মধ্যে বোঝায়। আমার এই দুটোর মধ্যে হবে, মনে রাখতে হবে অমাবস্যায় কি পূর্ণিমায় কি, তাহলে অবশ্যই এটা প্রতিযোগ হবে, কারণ পূর্ণিমা বলেছে। পূর্ণিমা তিথিতে তখন প্রতিযোগ, পয়ে পূর্ণিমা, পয়ে প্রতিযোগ, পয়ে কি পূর্ণিমা, পয়ে পূর্ণিমা, প্রতিযোগ। তাহলে মনে রাখবে পূর্ণিমায় প্রতিযোগ, পূর্ণিমায় প্রতিযোগ। আর সংযোগ হচ্ছে কোথায়? অমাবস্যায়। তারপরে জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে কি বলে? চারটে অপশন আছে। ল্যান্ড ফিলিং, ছবিতে দেখো নিচু জায়গাকে এইসব ময়লাপত্র দিয়ে
ফিল করা হচ্ছে, ল্যান্ড মানে ভূমি, তাকে ফিল করা হচ্ছে, ল্যান্ড ফিলিং, টাইপ অফ ল্যান্ড সলিড ওয়েস্ট ফিলিং হচ্ছে এখানে ভরাট করা হচ্ছে, ভরাটকরণ। আচ্ছা, ওভার ফিলিং মানে ভর্তি হতে হতে পুরো একদম চুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ শহরাঞ্চলগুলোতে কি অবস্থায় রয়েছে। আচ্ছা, গয়ে রয়েছে কম্পোস্টিং, এই যে দেখো কেঁচো পোকামাকড় রয়েছে, সঙ্গে জীবাণু রয়েছে, যে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বলা হয় কেঁচো সারকে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, যে কি বিয়োজন দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জীবাণু দ্বারা কম্পোস্টিং। কম্পাউন্ডিং হবে না, মানে হচ্ছে যে এরকম, এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। তো অপশনগুলোকে দেখেই তোমরা ভালো করে কিন্তু মনে রাখবে, অপশনগুলোকে রিয়েলাইজ করবে যে কি হতে পারে, তাহলে কিন্তু নাম্বার তোমার হাতের মুঠোয়। কিচ্ছু না বাবা, একটু মন দিয়ে খাটতে হবে। ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয় কত সালে? তো এখানে আমি ছবিগুলো দিয়েছি, প্রত্যেকটা কাশ্মীরের ছবি, সুন্দর ছবি, আমাদের প্রিয় জিনিস কাশ্মীর আমাদের। এখানে অ্যান্সার কি হবে? 1900, এটা অ্যান্সার হবে 2014, 2018, 2019, 2020। তাহলে আলাদা হয় 2019 সালে। আরেকটু ভালো করে বললে হবে 31শে অক্টোবর। 31শে অক্টোবর। এই 2019 সালে 31শে অক্টোবর জম্মু কাশ্মীর লাদাখ আলাদা হয়ে যাওয়াতে আমাদের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হয়ে দাঁড়ালো কটি? 8টি। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত হয়ে দাঁড়ালো? 8টি। আর তাদের মধ্যে বৃহত্তম কি হলো? লাদাখ। তাদের মধ্যে বৃহত্তম কি হলো? লাদাখ। পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে, লাদাখ তখন অ্যান্সার তোমরা বলে দেবে, তাই তো? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতে অবস্থিত, এই জায়গাটা অনেকেই ভুল করে দেয়, সর্বোচ্চ দেখে দুম করে দিয়ে দেয় যে কি মাউন্ট এভারেস্ট। বাবা ওরকম নয়, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট এভারেস্ট হবে না, ঠিক আছে? আরেকটা ভুল করে ছেলেমেয়েরা, সেটা হচ্ছে গডওয়িন অস্টিন বা কেটু, কারণ এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম, কিন্তু নয়, এখানেও কিন্তু গডওয়িন অস্টিন বা কেটু হবে না, কারণ এটা কারাকোরাম পর্বতের শৃঙ্গ। কি বললাম? কারাকোরাম। তাহলে অ্যান্সার কি হবে? কাঞ্চনজঙ্ঘা। অ্যান্সার কি হবে? কাঞ্চনজঙ্ঘা। অপশনে যেগুলো, এটা সত্যিকারের মাউন্ট এভারেস্টের ছবি, এটা কাঞ্চনজঙ্ঘার ছবি, এটি গডওয়িন অস্টিন ছবি, এটা নন্দা দেবীর ছবি। নন্দা দেবী হবে না, এদের মধ্যে কাছাকাছি আসছে না। মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়, ঠিক, কিন্তু ভারতে অবস্থান করছে না, নেপাল সীমান্তে অবস্থান করছে। কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থান করছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা সর্বোচ্চ জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে, টাইগার হিল থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ যে দৃশ্য, যখন ওর মধ্যে আলো পড়ে এরকমই দেখতে লাগে। আর এটা হচ্ছে গডওয়িন অস্টিন, হ্যাঁ, এটা হচ্ছে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলতো যে এখানে হিমালয় যদি না থাকতো, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো, যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা হতো। হিমালয় আছে বলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হয়ে গেছে। তারপর, ভারতের উচ্চতম বহুমুখী নদীর পরিকল্পনা কোনটি? ভারতের উচ্চতম বহুমুখী নদীর পরিকল্পনা, একটা নদীর উপর বাঁধ দিয়ে তাকে কিন্তু নানাভাবে কাজে লাগানো যায়, এটাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। তো তার এখানে ভাগরা নাঙ্গল, একটু বানানটা একটু অন্যরকম হয়েছে, যাই হোক, ভাগরা নাঙ্গল, তারপরে লেখা আছে দামোদর পরিকল্পনা ডিভিসি, তারপর আছে তেহরি বা টেহরি, দুটোই বলা যায়, তেহরি বা টেহরি পরিকল্পনা, আর তুঙ্গভদ্রা পরিকল্পনা, চারটেই কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা, কিন্তু উচ্চতম বলেছে, তাহলে আমাদের অবশ্যই হয়ে যাবে কি ভাগরা নাঙ্গাল, যেটা ড্যাম বা যেই পরিকল্পনা, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। হয়েছে, ডিভিসি হবে না, তেহরি হবে না। চলে আসছি পরেরটাই। জাপানের ক্রুপস অ্যান্ড ডেমার্ক কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্র কোনটা? তো এটা রোল কেল্লা হবে অ্যান্সার, এটা বিশাখাপত্তনম হবে না। এটা কিন্তু ভারতের, যদি বলে যে পশ্চিম দিকে গড়ে ওঠা, তাহলে কিন্তু বিশাখাপত্তনম হয়। আর ভিলাই হচ্ছে সর্বোচ্চ, সব থেকে বড় লৌহ ইস্পাত শিল্প হচ্ছে ভিলাই, এখানে এটা হবে না, এটাও হবে না, আর বোকারও হবে না। আচ্ছা, পরে আসছি। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, এটাতেও কনফিউজ লাগে, এই প্রশ্নগুলো খুব সুন্দর, মানে সোজা জিনিস হাত থেকে যদি ছাড়া যায়, জানি, কিন্তু কনফিউজ পরীক্ষার হলে মনে পড়ছে না, সে ভুলকে ক্ষমা করা যায় না, তুমি নিজে করতে পারবে না। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটা? 2000 জনবিরল রাজ্য বলেছে, তাহলে আমরা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সিকিম করব। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে সিকিম, আমি প্রত্যেকটা ছবি তোমাদের জন্য এনেছি অপশানে। এই জায়গাটা উত্তরপ্রদেশ, এই জায়গাটা বিহার, আর এই জায়গাটা, এই যে উপরের এই জায়গাটা, এটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ। অরুণ মানে সূর্য, একে সূর্যদের দেশও বলা হয়। তাহলে ভালো করে দেখো, সিকিম হলো, কিন্তু প্রশ্নটা যদি আমাদের জনবিরল মানে সব থেকে কম, যদি আমাকে জনঘনত্ব বলতো, এখানে পার্টিকুলার বলে দিত জনঘনত্ব সব থেকে কম, তাহলে কিন্তু অরুণাচল প্রদেশ করতাম। এটা যদি জনঘনত্ব বলতো, এটা যদি আমাদের জনঘনত্ব বলতো, তাহলে অবশ্যই আমরা অরুণাচল প্রদেশ করতাম, কিন্তু বলেনি, সিম্পল বলেছে জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে সিকিম। কিন্তু যদি বেশি জনসংখ্যা বলতো,
জনসংখ্যা যদি বেশি বলতো তাহলে উত্তরপ্রদেশ হতো, জনসংখ্যা বেশি বললে উত্তরপ্রদেশ হতো, কিন্তু কম বলেছে সিকিম হবে। ক্লিয়ার? চলে আসছে নেক্সট পেজে। আবার আবার একটা প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্ন কি? কিয়োটো প্রোটোকল কি নিয়ে আলোচিত? তোমাদের জন্য প্রশ্ন, কমেন্টে জানাবে, আমি অপেক্ষায় থাকবো। কিয়োটো প্রোটোকল কি নিয়ে আলোচিত? তোমাদের এরকম তিনটে জিজ্ঞাসা চিহ্ন পড়লে চলবে না, তোমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে। আমি আশায় রইলাম। কিয়োটো প্রোটোকল কি নিয়ে আলোচিত? চলে আসছি পরের প্রশ্নতে। ভারতে যে মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের আধিক্য বেশি দেখতে পাওয়া যায়, এই টাইটানিয়াম অক্সাইড কোথায় থাকে? লাভার মধ্যে থাকে। কোথায় থাকে? লাভা। আর লাভার কথা মনে পড়তে আমাদের কি হবে অ্যান্সার? কৃষ্ণ মৃত্তিকা। অ্যান্সার কি হবে? কৃষ্ণ মৃত্তিকা। বাকিগুলোতে টাইটানিয়াম অক্সাইড থাকে না। নেক্সট কোশ্চেন। ভারতের জরিপ বিভাগের সার্ভে অফ ইন্ডিয়া সর্বশেষ প্রকাশিত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের আরএফ ভগ্নাংশ সূচক স্কেল আরএফ কত? তো আরএফ হচ্ছে 1:, এই যে 25,000 হয়ে যাবে আমাদের শেষ অ্যান্সার, সঠিক অ্যান্সার শেষ, যেটা আমাদের সার্ভে অফ ইন্ডিয়া থেকে এসেছে। তো তোমাদের জন্য প্রশ্ন, যে সার্ভে অফ ইন্ডিয়া, আমি বলেছিলাম ক্লাসগুলো যারা করছো তারা জানবে, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়ার, বলবে অবশ্যই। আচ্ছা, এবারে আসবো বিভাগ ঘয়ের নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। চলো পড়া যাক। প্রথম প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা এয়ার ইন্ডিয়া। না বাবা, এয়ার ইন্ডিয়া এটা ভুল লেখা রয়েছে, এটা অশুদ্ধ হবে, এটা অশুদ্ধ হবে। সঠিকটা কি হবে? এটা এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ নয়, এটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক, এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক, অভ্যন্তরীণ নয়। ভারতে সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে। না না না, সেটাও না, তামিলনাড়ু নয়। ভারতের সর্বাধিক কফি উৎপাদন হয় কয়ে কফি, কয়ে কর্ণাটক। কয়ে কফি, কয়ে কর্ণাটক। কফি কোথায়? কর্ণাটকে। কফি কোথায়? কর্ণাটক। তাহলে এটাও আমাদের অশুদ্ধ হয়ে গেল। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়। না না না, এটাও হলো না, এটাও ভুল। কি বলেছে? বর্জ্য অপসারণ করা হয় গ্যাসীয় পদ্ধতিতে, গ্যাসীয় বর্জ্য না, এভাবে হয় না, এটা হয় স্ক্র্যাবার। সঠিক উত্তর কি হবে? স্ক্র্যাবার। কিন্তু এখানে এটা অশুদ্ধ হয়ে যাবে, সঠিক উত্তর হবে স্ক্র্যাবার। স্ক্র্যাবার। আচ্ছা, তারপর বলছে বহিঃবিধৌত। বহিঃবিধৌত মানে বাইরের নদী দ্বারা বা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বিধৌত সমভূমি, যদি সেটি ব্যবিচ্ছিন্ন হয় নদী দ্বারা, তখন তাকে ভ্যালি ট্রেন বলে। ট্রেনের এক একটা কামরা যেমন আলাদা আলাদা থাকে, তাকে ভ্যালি ট্রেন বলে। অবশ্যই এটা সঠিক, এটা শুদ্ধ, এটা কি হয়ে যাবে? শুদ্ধ। তারপরে 5, আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। দেখো, এটাতে কনফিউজ লাগতে পারে। পরীক্ষার হলে ওই সময় বসে যে পরীক্ষা দিচ্ছে, মানে তুমি একমাত্র তোমার কথা তুমি মাত্র বুঝতে পারবে যে কি চাপটা তোমার মধ্যে পড়ছে। সেই চাপে আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, রাইট দিয়ে দিলে কিন্তু মুশকিল। এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা কিন্তু অশুদ্ধ হবে। আয়ন বায়ু নয়, এটা পশ্চিমা বায়ু অ্যান্সার হবে। এই জায়গাটাকে মিস করবে, পশ্চিমা, যেন সেই গুগলির মতন প্রশ্ন, পশ্চিমা হবে। তাহলে শীতকালে বৃষ্টিপাত হয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এই জায়গাটার উপর ফোকাস করবে তোমরা সবসময়। দেখবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, হ্যাঁ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, কিন্তু আয়ন বায়ুর প্রভাবে হয় না, পশ্চিমা বায়ুর প্রভাবে হয়। বুঝা গেছে? এটা সেই একদম কনফিউজ প্রশ্ন, পরীক্ষার হলে তোমরা মুশকিলে পড়ে যাবে। তারপরে পিক্সেল যত বাড়ে উপগ্রহ চিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায়। এটা সত্য, মানে শুদ্ধ, এটা শুদ্ধ। কিন্তু এখানে মনে রাখতে হবে, পিক্সেল ভালো করে বলে দেয়নি, পিক্সেল সংখ্যা হলে একদম জিনিসটা সত্য হলো, কারণ পিক্সেলের আকার হলে ব্যাপারটা অশুদ্ধ হতো। পিক্সেল সংখ্যা, আমি ধরে নিলাম পিক্সেল সংখ্যায় দেওয়া রয়েছে। নদী বাঁকের অবতল অংশে খাড়া পার, উত্তল অংশে মৃদু ঢাল হয়। আমি প্রথম পৃষ্ঠপাতে যখন করেছিলাম তখন বলেছিলাম ছবি এঁকে মাঝের কোনো একটা পেজে, আমার সঠিক মনে নেই কোন পেজে প্রশ্নটা ছিল। তো এটা আমাদের বলছে যে অবতল অংশে খাড়া পাড়, এরকম নদী বেঁকে ছিল, আমি বলেছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো এই জায়গাটা উত্তল বাঁক, সে জায়গায় কি তৈরি হয়? বালি জমে, পলি জমে, তো তাকে বলা হয় বিন্দু বার। কি বলেছিলাম? বিন্দু বার। কি বলেছিলাম? বিন্দু বার। আর এই অংশটা কেটে বসে যায়। তাহলে এটা সত্য, এটা কিন্তু শুদ্ধ হয়ে গেল, এটা কিন্তু শুদ্ধ হয়ে গেল। ক্লিয়ার? চলে আসছি পরের পেজে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অবশ্যই করো। নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। হ্যাঁ ঘটে। কোন স্রোতের? এটা জানি, ল্যাব্রাডর স্রোত।
কোন স্রোত হবে? এখানে কিন্তু কুয়াশা হয়, ভালো মাছ পাওয়া যায় এর সঙ্গে। হ্যাঁ, উপসাগরীয় স্রোতের দেখা হয় যখন। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। ইটস 100% লাভ। সম্পৃক্ত বায়ু আপেক্ষিক হলে 100% হয়ে যায়, এবং 100% হলে আপেক্ষিক আর্দ্রতা শিশির পড়া শুরু হয়। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় কি নামে পরিচিত? রিপিট প্রশ্ন, গাসি হবে। গাসি অনেক জায়গায় গাওর বলে। উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে কি রঙে দেখানো হয়? পুরো আমি লিস্ট বলে দিয়েছিলাম, ছদ্ম রঙে, নাহলে আরেকবার লিস্ট বলে দেবো। এটা হবে লাল দেখায়। তোমরা যদি চাও আমি আরেকবার লিস্ট করে দেবো, ছদ্ম রঙের লিস্টগুলো করে দেবো। লাল, এ লাল রং কব মুঝে ছোড়েগা। তো যাই হোক, লাল তো নয়, আমরা পিঙ্ক কালারে লিখলাম, অ্যান্সারটা লাল হবে। ভারতের জাতীয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংস্থাটির নাম কি? NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আউটসোর্সিং কথাটি কিসের সঙ্গে যুক্ত? আউটসোর্সিং মানে বাইরে থেকে কাজ করিয়ে নেওয়ার একটা পলিসি। আমার এখানে কাজ বাইরে থেকে করিয়ে নেব, আউটসোর্সিং। এটা হবে পরিষেবা, যে কোনো পরিষেবামূলক কাজ, পরিষেবা বা বলতে পারি তৃতীয় স্তরের কাজগুলো এগুলো হয়, বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্প এর মধ্যে পড়েছে। আমরা একটা বাইরে কোনো উন্নত দেশ অনুন্নত তুলনামূলক দেশকে যখন কাজ করিয়ে নেয়, হ্যাঁ, তাদের সেটাকে বলা হয় আউটসোর্সিং। ভারতের দীর্ঘতম সেচ খাল কি? ইন্দিরা খাল। ইন্দিরা খাল, ইন্দিরা খাল। নেক্সট, দুটি বা একটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, আমরা দুটি বা একটি শব্দে উত্তর দেব। বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলে? এটাও রিপিট প্রশ্ন, নুনাটক্স। নুনাটক্স, ক্লিয়ার। বায়ুমণ্ডলের কোন গ্যাস উপরে অবস্থান করলে মিত্র, মিত্র মানে বন্ধু, আবার নিচে অবস্থান করলে শত্রুর কাজ করে? এটা হবে O3। O3 উপরে থাকলে তো ঠিক আছে, ইউভি রেকে বাধা দেয়। নিচে থাকলে সেটা হয়ে যায় আমাদের গ্রিন হাউস গ্যাস, তখন সেটা ক্ষতি হয়। পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ার কতক্ষণ পর আবার ওই স্থানে জোয়ার হয়? উত্তর হবে পরের দিন 52 মিনিট পর, অর্থাৎ 24 ঘন্টা 52 মিনিট পর। ঠিক আছে, পরের দিন 52 মিনিট পর, 24 ঘন্টা 52 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা জলাভূমির দূষণ ঘটলে তাকে কি বলে? কি আর বলে? ইউট্রোফিকেশন। ফসফেট যৌগ যখন বেড়ে যায় তখন সেটা হয়ে যাবে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন, ফসফেট যৌগ বাড়লে, ফসফেট যৌগ বাড়লে। অরুণাচল প্রদেশে হিমালয়ের চুলের কাঁটার ন্যায় বাঁক নিয়ে দক্ষিণে যে প্রসারিত আছে, সে প্রসারিত অংশকে কি বলে? পূর্বাঞ্চল বলে বা পূর্ব অংশ বলে। পূর্বাঞ্চল কি হবে অ্যান্সার? পূর্বাঞ্চল। তারপরে আরো আছে, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? অবশ্যই উত্তরপ্রদেশ হবে, ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ইউপিতে প্রচুর মানে হামেশাই দেখবে ওখানে বন্যা টন্যা হয়েছে আর কি। আচ্ছা, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? ইউপি। রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত? আখ, ইক্ষু। আখের যে নিজের গোড়াগুলো পড়ে থাকে সেগুলোকে রেটুন বলে, আখ। ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর, অর্থাৎ ভারতের উপর থেকে যেটা নেমে গেছে রাস্তা সোজাসুজি একদম শ্রীনগর থেকে একেবারে কন্যাকুমারী, এদিকে যে রাস্তাটা গেছে তার মাঝে যে জায়গাটা, শহরটার নাম কি? অর্থাৎ দুটি করিডোর যখন যে জায়গায় ক্রস করেছে সেই জায়গাটার নাম কি? ঝাঁসি, সুন্দর নাম, ঝাঁসি। ঝাঁসি, জায়গাটার নাম হচ্ছে ঝাঁসি, জায়গাটার নাম ঝাঁসি। এবার বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দেখো। অবশ্যই মিলাচ্ছি, আলাদা আলাদা পেনে মিলাবো, তোমরা নাম্বারিং দেবে লাস্টে। চিত্তরঞ্জন, অবশ্যই চিত্তরঞ্জন আমাদের হয়ে যাবে রেল ইঞ্জিন। চিত্তরঞ্জন হবে রেল ইঞ্জিন। তাহলে এখানে আমি 3 লিখে দিলাম। পেন চেঞ্জ করে বলি, ভারতের সিলিকন ভ্যালি, বারবার বলেছি, হ্যাঁ, যারা ভিডিও দেখো আমার জানো, অবশ্যই সেটা হয়ে যাবে 4, বেঙ্গালুরু, সিলিকন ভ্যালি। নীলগিরি, নীলগিরি আর গুরগাঁও দুটো রয়েছে। আচ্ছা, গুরগাঁওয়ের জন্য দিলাম মোটর গাড়ি, গুরগাঁও হচ্ছে মোটর গাড়ি শিল্প, এটা হয়ে যাবে 1 নম্বরে। আচ্ছা, নীলগিরি হয়ে যাবে দোদাবেট্টা। আচ্ছা, নীলগিরি হয়ে যাবে 2 নম্বরে। তো নাম্বারও লিখে দিলাম, দাগও দিয়ে দিলাম, এটা আমাদের অ্যান্সার হলো।
তো এই পেজটা এরকম রইলো, তোমরা সঙ্গে থেকো। আর তোমাদের জন্য বারবার যেটা বলছি, নেক্সট পেজ অবশ্যই আসছে খুব শীঘ্রই, সঙ্গে ম্যাপ পয়েন্টিং আসবে, অপেক্ষা করো। যারা ম্যাপ পয়েন্টিং একদম নির্ভুলভাবে চাও কি বা কী করলে ম্যাপ পয়েন্টিং আরও বেশি নাম্বার আসতে পারে সেটাও জানতে চাও, তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকেও আমাদের পেজ রয়েছে ক্যারিয়ার দিশারি একাডেমি বলে, সেখান থেকে ফলো করে নেবে সেই পেজটা। আর শেয়ার করতে ভুলো না, তোমরা অবশ্যই শেয়ার করবে চ্যানেলটা। টাটা।